সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। অপরদিকে পদত্যাগের অনিচ্ছুক মমতা এবার মুখ খুললেন শুভেন্দু। এবং সবশেষে থাকছে পশ্চিমবঙ্গের পরিবর্তন কি শাসনের বিরুদ্ধে রায় নাকি বিকল্পের প্রতি আস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন যে ওয়াশিংটন ইরানের সঙ্গে কোনো সরাসরি সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়, তবে ওই জলপথে তেহরানের তথাকথিত একছত্র আধিপত্য মেনে নেবে না যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রজেক্ট ফ্রিডম নামক একটি বিশেষ নৌ অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীর ওপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ বা শ্বাসরোধকারী দখল ভাঙতে বদ্ধপরিকর। তিনি স্পষ্ট করেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার এই প্রক্রিয়ায় মার্কিন বাহিনীকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না। মূলত বাণিজ্যিক জাহাজগুলিকে ইরানি আগ্রাসন থেকে রক্ষা করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আমরা কোনো লড়াই বা যুদ্ধ খুঁজছি না। ইরান দাবি করে যে তারা এই প্রণালী নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে তাদের সেই দাবি সত্য নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই জলপথের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে। পেন্টাগন প্রধানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এক নতুন মাত্রা যোগ করল। কূটনৈতিক মহলের মতে সরাসরি যুদ্ধের পথে না গিয়েও ইরানকে কৌশলগতভাবে চাপে রাখার নীতি গ্রহণ করেছে পেন্টাগন। এদিকে আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পর আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান। সোমবারের এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান কেন শুধুমাত্র আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করল, তার পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে বলে উঠে এসেছে সিএনএনের একটি বিশ্লেষণে। ইরানের এই হামলার একটি অন্যতম কারণ হল বৈশ্বিক জ্বালানি বাজারে আরব আমিরাতের প্রভাব খর্ব করা। হরমুজ প্রণালী বন্ধ থাকা সময় যখন প্রতিবেশী দেশগুলি তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে, তখন আমিরাত ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে এড়িয়ে সরাসরি ওমান উপসাগরের সাথে সংযুক্ত, যা সোমবারের হামলার মূল লক্ষ্য ছিল। হামলার ঠিক আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকেও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত দেখানো হয়। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম শুরু হওয়ার সাথে এই হামলার সময়ের মিল থাকায় এটি স্পষ্ট যে ইরান কেবল হরমুজ প্রণালী নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহ বিঘ্নিত করার সক্ষমতা ও ইচ্ছার জানান দিতে চাইছে। দ্বিতীয় প্রধান কারণটি হল ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠতা। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল প্রথমবার কোনো আরব দেশে তাদের নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছে। আমিরাতও তাদের প্রথাগত আরব ও মুসলিম মিত্রদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে এই কৌশলগত জোটকে শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে। এই সম্পর্ককে ইরান তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। হামলার ঠিক পরে ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে একজন সামরিক অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানান যে আরব আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যেটা তারা কখনো ভুলবে না। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আরব আমিরাত যদি ইসরায়েলের হয়ে কাজ করে, তাহলে তাদেরকেও শত্রু রাষ্ট্রের অংশ হিসেবেই গণ্য করা হবে। অপরদিকে পদত্যাগে অনিচ্ছুক মমতা এবার মুখ খুললেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ আনে ইস্তফা না দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
মমতার এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনো বিতর্কে না জড়িয়ে সংবিধানের দিকেই আঙুল দিয়েছেন। শুভেন্দু বলেন, সবকিছুই সংবিধানে উল্লেখ করা আছে, আমার এ নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন এই পরাজয় জনমতের প্রতিফলন নয়, বরং একটি বড় ষড়যন্ত্রের ফল। তার কথায়, আমি হারিনি, আমি পদত্যাগ করব না, সাংবিধানিক নিয়ম অনুযায়ী যা করার করতে পারে। মূলত মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাবের প্রেক্ষিতেই ভবানীপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত পরিমিত অথচ তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেন। উল্লেখ্য, 2026-এর এই নির্বাচনে একটি ঐতিহাসিক পট পরিবর্তনের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ 15 বছর তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি 207টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে থিত হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিজ এলাকা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এবং সবশেষে থাকছে, পশ্চিমবঙ্গের পরিবর্তন কি শাসনের বিরুদ্ধে রায় নাকি বিকল্পের প্রতি আস্থা? পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ফল একদিকে যেমন স্পষ্ট রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে তেমনি এক জটিল প্রশ্নপুঞ্জ সামনে এনে দিয়েছে। দীর্ঘ 1.5 দশক ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয় শুধুমাত্র একটি দলের হার নয়, বরং একটি রাজনৈতিক যুগের অবসান বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। তবে এই পরাজয় মেনে নেওয়া এখনও পুরোপুরি প্রস্তুত নন মুখ্যমন্ত্রী মমতা। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন 100টি আসন লুট করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, বহু জায়গায় ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সকাল থেকে মেশিনের ব্যাটারি সক্রিয় থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এজেন্টরা। এমনকি 16টি আসনে সরাসরি কারচুপির অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগ প্রত্যাভিযোগের মধ্যেই উঠে আসছে মূল প্রশ্ন, কেন এই বিপর্যয়? এবং সেই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সামাজিক কাঠামো কতটা অটুট থাকবে? বিশ্লেষণে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে একাধিক স্থলে কারণ কাজ করেছে। প্রথমত, শাসন ব্যবস্থার প্রতি ক্লান্তি। 15 বছর দীর্ঘ শাসনে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ বারবার সামনে এসেছে। সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচার, সন্দেশখালী কিংবা আরজি করকাণ্ড, এই প্রতিটি ঘটনায় জনমানসে গভীর প্রভাব ফেলেছে। একসময় যে দল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, সেই দলের বিরুদ্ধে একই অভিযোগ জমতে থাকায় মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কর্মসংস্থানের অভাব। যুব সমাজের মধ্যে হতাশা প্রবল ছিল। নির্বাচনের আগে ভাতা ঘোষণা করেও সেই ক্ষোভ প্রশমিত করা যায়নি। উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কর্মসংস্থান সৃষ্টি না হওয়াটা বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। তৃতীয়ত, নারী ভোট ব্যাংকের ভাঙন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প তৃণমূলকে দীর্ঘদিন সুবিধা দিলেও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিশেষ করে আরজি কর কাণ্ড মতো ঘটনা সেই আস্থায় ধাক্কা দিয়েছে। এমনকি তৃণমূলের শক্তি ঘাঁটিতেও বিরোধী প্রার্থীর জয়ের ঘটনা এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। চতুর্থত, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এর ভাঙন। প্রায় 90 লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় বিতর্ক তৈরি হলেও রাজনৈতিকভাবে তার প্রভাব তৃণমূলের ওপর বেশি পড়েছে বলেই ধারণা। বিজেপির দাবি ছিল ভুয়ো ভোটার বাদ পড়ায় তাদের সুবিধা পেয়েছে, যা আংশিকভাবে ফলাফলেও প্রতিফলিত হয়েছে। পঞ্চমত, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে বলেই অনেকে মনে করছেন। এতে শাসক দলের তথাকথিত সাংগঠনিক সুবিধা কমে যায়, যা তৃণমূলের পক্ষে অসুবিধা তৈরি করে। তবে এই সব কারণের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, পরিচয় রাজনীতি। দীর্ঘদিন ধরে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে থাকলেও এবারই হিন্দু ভোটের একটি সুস্পষ্ট সংহতি মাখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতেও বিজেপির সাফল্য নজর কাটছে। তৃণমূলের সফট হিন্দুত্ব কৌশলও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এখানেই এসে প্রশ্নটা আরও গভীর হয়, এই রায় কি শুধুমাত্র উন্নয়নের পক্ষে, নাকি এর মধ্যে পরিচয় ভিত্তিক মেরুকরণের ছাপও রয়েছে? অনেক বিশেষজ্ঞের মতে উত্তরটা একরৈখিক নয়। অর্থনৈতিক প্রত্যাশা, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান যেমন বড় ভূমিকা নিয়েছে, তেমনি পরিচয়ের রাজনীতিও সম্পূর্ণ অনুপস্থিত ছিল না। নির্বাচনের পর প্রধানমন্ত্রী যে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, সেটিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
একদিকে এটি নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের বার্তা, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে একটি অস্থিরতার আবহ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক ভাষা ও তার সাংকেতিক অর্থ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মমতা ব্যানার্জিও ইঙ্গিত দিয়েছেন যে বিভাজনমূলক প্রচারের প্রভাব ভোটে পড়তে পারে। যদিও তিনি সরাসরি ধর্মীয় প্রসঙ্গ তোলেননি, তবে তার বক্তব্যে বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা করা। একদিকে উন্নয়ন, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, অন্যদিকে সামাজিক আস্থা ও ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় রাখা। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মসংস্কৃতি ঐতিহ্যগতভাবে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক। এই রায় তাই একাধারে সুযোগ ও সতর্কবার্তা। সুযোগ কারণ মানুষ পরিবর্তন চেয়েছে, উন্নয়ন চেয়েছে। সতর্কবার্তা কারণ সেই পরিবর্তনের পথে যদি বিভাজনের রাজনীতি প্রাধান্য পায়, তাহলে সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে 2026-এর এই ফলাফলকে একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এটি যেমন শাসনের বিরুদ্ধে রায়, তেমনি বিকল্পের প্রতি আস্থা। এটি যেমন উন্নয়নের দাবি, তেমনি পরিচয়ের এক অন্তঃসলীল স্রোতের উপস্থিতিও অস্বীকার করা যায় না। এখন দেখার এই নতুন রাজনৈতিক অধ্যায়ে পশ্চিমবঙ্গ কোন পথে হাঁটে, উন্নয়নের অন্তর্ভুক্তিমূলক পথ নাকি পরিচয়ের তীব্র মেরুকরণের দিকে। সেই উত্তরে নির্ধারণ করবে রাজ্যের ধর্মনিরপেক্ষ ভারসাম্য ও সামাজিক আস্থার ভবিষ্যৎ।